তো আমরা আজকে ক্লাস স্টার্ট করছি। তো আমরা অংশীদারি কারবার শুরু করেছিলাম আগের দিনকে। অংশীদারি কারবারের আমরা আগের দিন পর্যন্ত বোধহয় নাম্বার 5 পর্যন্ত করেছিলাম। তো তবুও দেখো, অংশীদারি কারবারে 1-এর অঙ্কটা আমরা করেছিলাম, 2-এরটা আমরা করেছিলাম। আমরা আগের ক্লাসে এগুলো করেছিলাম, 1 এবং 2। তারপরে আমরা 3ও করেছিলাম, এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা বোর্ড। অ্যান্ড দেন আমরা 5 করেছিলাম লাস্ট। তো 5 এবং 6 অলমোস্ট সেম, তাই আমি তোমাদেরকে নাম্বার 6-এরটা ছেড়ে দিচ্ছি। আমরা আজকে স্টার্ট করছি হচ্ছে নাম্বার 7-এর থেকে। নাম্বার 7-এ কি বলছে একটু পড়া যাক অঙ্কটাকে। বলছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। তো শর্তটা হচ্ছে এটাই, যদি কেউ 2 বছরের মধ্যে টাকা ফেরত দেয় তাহলে তাকে আর সুদ দেওয়ার কোনো দরকার নেই, কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 জন বন্ধু আছে। 3 জন বন্ধু একটা সমবায় ব্যাংক থেকে তারা যথাক্রমে মানে প্রথম জন 6,000 টাকা, তারপরের জন 8,000 টাকা, আর তারপরের জন 5,000 টাকা তারা ধার নিয়েছে। যে যৌথভাবে মানে 3 জনে মিলে 4টে সাইকেল রিক্সা কিনেছে। ভালো কথা। 2 বছর পর হিসেব করে দেখা যাচ্ছে যে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে তাদের মোট লাভ হয়েছে কত টাকা? না, মোট লাভ হয়েছে 30,400 টাকা তাদের আয় হয়েছে। আয় মানে লাভ হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর, ভালো করে দেখো কি বলছে, সেই আয় যেটা হয়েছে মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। তাহলে বলছে এখন কার হাতে কত টাকা থাকবে, আর তাদের হাতে টাকা থাকা যে টাকা সেটা অনুপাত কি হবে হিসাব করে আমরা লিখি। তাহলে প্রথমতই এখানে যে টাকাটা ধার নিয়েছে তারা, তাদের মূলধনের অনুপাতটা ফার্স্টে বের করি। তাহলে আমরা তো প্রথমেই লিখি যে তাদের মূলধনের অনুপাত কি হওয়া উচিত? প্রথম জনের 6,000, প্রথম জনের 6,000, তারপরের জনের 8,000, তারপরের জনের 5,000। প্রত্যেকটাতে দেখো 3টে করে শূন্য আছে, 3টে করে শূন্য বাদ দিয়ে দাও, তাহলে 6:8:5 তাদের মূলধনের অনুপাত। মোট লাভ হয়েছে কত? মোট লাভ হচ্ছে 30,400 টাকা। তো লেখা যাক তাদের মোট আয় বা লাভ যাই বলো না কেন, মোট আয় হচ্ছে 30,400 টাকা। তাহলে এখান থেকে আমরা যদি হিসেব করি তাহলে প্রথম জন কত টাকা পাবে? তাহলে প্রথম জন পাবে 30,400 টাকার মধ্যে প্রথম জনের অনুপাত হচ্ছে 6, আর আনুপাতিক ভাগাহারটা হচ্ছে 8 আর 6 14 আর 5 19, এত টাকা। 19 দিয়ে এটা ভাগ দেয় নাকি দেখে নিই আমরা। এখানে ভাগটা করে নিই, তারপরে মুছে দেবো না হয়। 19 দিয়ে 30,400 কে ভাগ করার দরকার নেই, 304 কে ভাগ গেলেই পুরোটাই ভাগ চলে যাবে। 19 একে 19, 1 হাতে 1 2 1, 6 19 114। তার মানে ভাগ করলে হবে 1600। বেশ, ওটা মুছে দিই। ভাগফলটা আমরা দেখে নিলাম 1600। এখানে কাটি, 19 দিয়ে এটাকে কাটলে 1 6 আর 2 শূন্য। তাহলে প্রথম জন যে আছে সে কত টাকা পেয়ে যাচ্ছে? তাহলে 6 96 9,600 টাকা। তাহলে প্রথম জন যে ধারে নিয়েছিল সে পেয়ে গেল 9,600 টাকা। একই রকম ভাবে দ্বিতীয় জন পাবে
30,400 গুণ 8/19, 19 দিয়ে এটা কাটলে তো 1600ই হয়, গুণ করলে 6 8 48 8 হাতে 4, 8 8 আর 4 12, 12,800 টাকা। এটা পেল দ্বিতীয় জন। এবং তৃতীয় জন পাবে 30,400 গুণ 5/19 টাকা। 19 দিয়ে এটা কাটলে, প্রথমটা একবার কেটে নিয়েছি তাই আমাকে পরের গুলো তার ক্যালকুলেশন করতে হলো না। 500 লং 80, 8,000 টাকা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি প্রথম জন সে পাচ্ছে 9,600 টাকা। প্রথম জন পেয়েছে 9,600। তারপরে যে দ্বিতীয় জন সে পাচ্ছে কত টাকা? 12,800 টাকা। যে তৃতীয় জন সে পাচ্ছে কত টাকা? 8,000 টাকা। আমাকে অঙ্কটা কি বলেছে? অঙ্কটা আরেকবার একটু পড়ে নেওয়া যাক। অঙ্কটা বলছে যে 2 বছর পর হিসেব করে দেখা গেল এত টাকা আয় হয়েছে, তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর, তাহলে আমরা ভাগ করলাম, এই পর্যন্ত কাজটা করেছি আমরা। ভাগ করে নেওয়ার পর তারা ভাগ করে নিয়েছে, তাহলে কি করেছে? প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দিয়েছে। তাহলে প্রথম জন 6,000 টাকা ধার নিয়েছিল ব্যাংক থেকে, সে পেয়েছে 9,600 টাকা। তাহলে সে 6,000 টাকা ফিরিয়ে দিলে তার কাছে কত টাকা থাকবে? লেখা যাক। তো এখানে লিখি আমরা, প্রথম জন প্রথম জন 6,000 টাকা ফেরত দিলে তার কাছে অবশিষ্ট থাকবে কত? এদিকে হচ্ছে 9,600 টাকা সে পেয়েছে 2 বছর পর, আর সে ধার নিয়েছিল 6,000 টাকা। 6,000 টাকা সে ব্যাংকে দিয়ে দিল, তাহলে বাকি টাকাটা থাকবে। এটা বিয়োগ করলে কত হচ্ছে? 3,600 টাকা। তাহলে বাকিটা লিখবো না, অনুরূপে চালিয়ে দিই। অনুরূপে দ্বিতীয় জনের থাকবে দ্বিতীয় জন পেয়েছে কত? 12,800 টাকা, আর দ্বিতীয় জন ধার নিয়েছিল 8,000 টাকা। তার মানে দ্বিতীয় জনের থাকছে 4,800 টাকা, এবং তৃতীয় জনের থাকবে তৃতীয় জন কত পেয়েছে? তৃতীয় জন পেয়েছে হচ্ছে 8,000 টাকা, আর সে ধার নিয়েছিল 5,000 টাকা। তাহলে যদি আমরা 8,000 টাকা থেকে 5,000 টাকাকে যদি বিয়োগ করে দিই, তাহলে এই যে এই টাকাগুলো তাদের কাছে এখন থাকলো ওই ব্যাংকের টাকা দেওয়ার পর। আমাকে কি কি প্রশ্ন করেছি? নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন, ফিরিয়ে দিলাম। এখন কার হাতে কত টাকা থাকবে? তাহলে প্রথম যে প্রশ্নটা করেছে, এখন কার হাতে কত টাকা থাকবে, সেটা আমরা পেয়ে গেলাম। আমাদের প্রথম জনের কাছে থাকবে 3,600 টাকা, দ্বিতীয় জনের কাছে থাকবে 4,800 টাকা, তৃতীয় জনের কাছে থাকবে 3,000 টাকা। তাহলে প্রথম হয়ে গেল, কত টাকা থাকবে, এই পর্যন্ত কাজটা হয়ে গেল আমাদের। দিয়ে প্রশ্ন করেছে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে? তাহলে এবার অনুপাতটা বের করি। তাহলে তাদের হাতে থাকা টাকার অনুপাত হবে, প্রথম জনের হাতে কত টাকা আছে? প্রথম জনের হাতে আছে 3,600, তারপরের জনের হাতে আছে 4,800, আর তারপরের জনের হাতে আছে 3,000 টাকা। প্রত্যেকটা থেকে দেখো দুটো করে শূন্য চলে যাচ্ছে, তাহলে এখানে 36, এখানে 48, এখানে 30, প্রত্যেকটাকে আবার 6 দিয়ে ভাগ করা যায়। 6 দিয়ে একে ভাগ করলে, বা 12 দিয়ে, 6 দিয়ে ভাগ করো, 6 6 36,
6 8 48, 5 6 30। আলটিমেটলি দেখা যাচ্ছে যে তাদের হাতে যে টাকাটা থাকছে তাদের অনুপাতটাও সেই যে অনুপাতটা তাদের মূলধনের অনুপাত ছিল সেটাই হচ্ছে 6:8:5। বোঝা গেল? একটু রেসপন্স করো বোঝা গেলে। একটু রেসপন্স করো। ওকে, তো আমরা নেক্সট ফাইলে যাচ্ছি, নেক্সট অঙ্কটাতে যাচ্ছি। নেক্সট হচ্ছে নাম্বার 8। নাম্বার 8 এর অঙ্কটা দেখো বই থেকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নাম্বার 8 এরটা কি বলছে দেখো এখানে। নাম্বার 8 এরটা বলছে যে 3 বন্ধু, যথাক্রমে 3 জন বন্ধু আছে এখানে 3 বন্ধু যথাক্রমে এত টাকা ও এত টাকা মূলধন নিয়ে একটা বাস ক্রয় করেছে। ভালো করে বুঝবে, একটা বাস কিনেছে। প্রথম জন ড্রাইভার, বাকি দুজন কন্ডাক্টরে কাজ করে। তারা ঠিক করলো যে মোট যে আয় হবে সেই মোট আয়ের 2/5 অংশ, ঠিক আগের দিনকে আমরা যেটা দেখেছিলাম যে সেই মোট আয়ের একটা অংশ ওই 2/3 অংশ সমান ভাগে ভাগ করে, ঠিক এখানেও ঠিক মোট আয়ের 2/5 অংশ সমান ভাগে ভাগ করছে না, তারা কাজের জন্য ভাগ করছে এই অনুপাতে। আর বাকি যে টাকাটা আছে সেটা মূলধন অনুপাতে ভাগ করে নিচ্ছে। এবার কোনো একটা মাসে তাদের লাভ হয়েছে কত টাকা না 29,260 টাকা তাদের আয় হয়েছে। তাহলে কে কত টাকা পাবে? তাহলে আমাদের যেটা প্রথমেই কাজ সেটা হচ্ছে এটা, যে ওই যে 3 জন বন্ধু যে আছে সেই 3 জন বন্ধুর মূলধনের অনুপাতটাকে বের করে নি। তো এখানে লেখা যাক তাদের মূলধনের অনুপাত কত হবে না, প্রথম জন দিয়েছে 1,20,000 ইস্টু, তারপরের জন দিয়েছে 1,50,000 ইস্টু, আর তারপরের জন দিয়েছে 1,10,000। একটু লক্ষ্য করলেই দেখবে যে দেখো এখানে কটা আছে, 4টে, এখানে 4টে, আর এখানে 4টে। 4টে 4টে করে শূন্য সবার চলে যাচ্ছে, এটা বাদ দিয়ে লেখো বাকিটা। 4টে করে শূন্য, এখান থেকে 4টে শূন্য চলে গেলে কত থাকে 12, এখান থেকে 4টে শূন্য চলে গেলে থাকে কত 15, আর এখান থেকে 4টে শূন্য চলে গেলে থাকে কত 11। তাহলে মূলধন অনুপাত হচ্ছে এটা, পেয়ে গেল। বেশ, মোট লাভ কত হয়েছে তাদের, মোট আয় কত, মোট আয় 29,260 টাকা। এই যে মোট আয় 29,260 টাকা, তো এটাকে যদি আমরা এরকম ভাবে একটা প্লটিং করি, এটা হচ্ছে আমাদের মোট আয়, ধরো এটা হচ্ছে আমাদের মোট আয়। এই মোট আয়ের থেকে তারা কি করছে 5 ভাগের 2 ভাগ, তাহলে এই মোট আয়টাকে তারা সমান 5টা ভাগে ভাগ করছে, সমান 5 ভাগে ভাগ করছে। ধরো 5 ভাগ মানে হচ্ছে একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, কম হবে, দুটো, তিনটে, পাঁচটা। এই 5টা ভাগের মধ্যে তারা কি করছে, তারা এই দুটো ভাগ, পাঁচটা ভাগের মধ্যে তারা দুটো ভাগ কি করছে
কাজের অনুপাতের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে দিচ্ছে। তার মানে তাহলে এই যে টাকাটা আছে 29,260, এই টাকাটাকে যদি আমরা সমান 5 ভাগে ভাগ করি, এটা বোঝানোর জন্য করছি আর কি। সমান 5 ভাগে ভাগ করা নাকি 5 দিয়ে ভাগ করা। 5 5 25, 4 2, 5 8 40, 2 6, 5 5 25, 1 0, 5 2 10। তার মানে এইখানে থাকছে 5,852, 5,852, 5,852, 5,852। তাহলে ভেবে দেখো, এই যে প্রত্যেকটা জায়গায় 5 ভাগ করেছে। এবার 5 ভাগের মধ্যে যদি আমরা এই 2 ভাগকে নিই, 5 ভাগের মধ্যে যদি আমরা এই 2 ভাগকে নিই, তাহলে কত হবে? তাহলে মোট আয় হচ্ছে 29,260। তাহলে এবার মোট আয়ের 2/5 অংশ সমান সমান কত হওয়া উচিত? এখানে কত হওয়া উচিত? এই দুটো যোগ করলেই পাওয়া যাবে। 2 2 4, 5 10 0 হাতে 1, 17 7 হাতে 1, 11। তো দেখা যাক এখানে সেটা একই আসছে নাকি। 29,260 মানে এই দুটো যোগ করলে কত বললাম আমি? 2 2 4, 5 2 0 হাতে 1, 8 2 16, 1 17 7 হাতে 1, 5 2 মানে 11,704 টাকা। দেখো এখানে গুণ করলে 11,704 টাকা আসে নাকি? আসতে বাধ্য। যদি কাটাকুটি করো, 5 দিয়ে এই 29,260 কে কাটাকুটি করলে কত হয়েছে? 5,852। 5,852, এবার 5,852 সঙ্গে 2 গুণ করলে 2 2 4, 5 2 0 হাতে 1, 8 2 16, 1 17 7 হাতে 1, 5 2 10 আর 1 11। তাহলে এই টাকাটা তারা কি অনুপাতে ভাগ করছে? কাজের অনুপাতের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করছে। তো ভাগ করে নি আমরা এত টাকা। তাহলে এই টাকা 3:2:2 অনুপাতে ভাগ করলে প্রথম জন পাবে কত? তাহলে 11,704 গুণ 3/3 আর 2 5 আর 2 7। তো 7 দিয়ে নিশ্চয়ই কাটাকুটি যাবে এটাকে। সাত দিয়ে নিশ্চয়ই কাটাকুটি যাবে। তো 7 একে 7, 7 আর 4 11, 6 7 42, 50, 7 7 49, 7 2 14। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 3 2 6, 3 7 21 1 হাতে 2, 3 6 18, 2 20 0 হাতে 2, 3 একে 3 আর 2 5। তাহলে প্রথম জন পাচ্ছে 5,016 টাকা। এবার দেখো লক্ষ্য করে, দ্বিতীয় আর তৃতীয় যে আছে দুজনেরই তো একই অনুপাত। তাহলে দ্বিতীয় জন কত পাবে? বের করে রাখা যেতেই পারে এখান থেকে। আমরা উপরে করি। তো তার আগে একটু মুছে দিই, পার্টিকুলারলি এইটাকে মুছে দিই, ভাগটাকে। এই ভাগটাকে মুছে দিই, ওইটা আমাদের থাক, আমাদের কাজে লাগে। তো এবার আমরা কি লিখছি? একটা দাগ দিয়ে দিই। দ্বিতীয় ও তৃতীয় জন পাবে, দুজনের তো একই টাকা হবে। সেটা কত হবে না? 11,704 গুণ 2/7। একটু আগে 7 দিয়ে কাটাকুটি করে কত পেয়েছি আমরা? 1672। তো 7 দিয়ে এটা কাটাকুটি করলে পেয়েছিলাম 1672। তাহলে আমরা যেটা পাচ্ছি 2 2 4, 7 2 14, 4 হাতে 1, 6 2 12, 13 3 হাতে 1, 2 কে 2 এর আগে 3, 3 3 4 4 টাকা। তাহলে এই টাকাটা তারা দ্বিতীয় জনও পাচ্ছে
তৃতীয় জনও পাচ্ছে। তাহলে এই যে সবুজ অংশের যে টাকাটা ছিল, এই সবুজ অংশের টাকাটা আমরা ভাগ করে ফেললাম তাদের কাজের অনুপাতে। আর বাকি টাকা মানে কোন টাকাটা? এই যে হলুদ অংশে যে টাকাটা আছে। তাহলে বাকি টাকা থাকে কত? এটা লিখে দিই, বাকি লভ্যাংশ থাকে মোট লাভ হয়েছে কত? 29,260 টাকা। সেখান থেকে এই 2/5 অংশ কত পেয়েছি? 11,704 টাকা। তো যদি এটা বাদ দিয়ে দেওয়া যায় তাহলে আমাদের কত থাকে দেখো, বিয়োগ করলে 4 এর পরে 0 6 হাতে 1 5 7 আর 5 12 2 হাতে 1 2 7 17,556 টাকা এই টাকাটা পড়ে থাকে। এই বাকি টাকা তারা কিসের অনুপাতে ভাগ করছে? মূলধনের অনুপাতে। মূলধনের অনুপাতটা কত বার করে রেখেছি আমরা? 12:15:11। তাহলে এবার লেখা যাক। তাহলে এই টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে প্রথম জন পায় 17,556 গুণ এখানে কত আসছে আমাদের? 12 এটা যোগ করলে কত হচ্ছে? 12 15 হচ্ছে 27 38। তো 38 কে তো 19 দিয়ে ভাগ যায়। এই 17,556 কে 19 দিয়ে ভাগ যায় নাকি আমরা একটু দেখে নিই। রাফে করে নিই। 17,000 বা 38 দিয়েও ভাগ যায় কিনা সেটাও দেখতে পারি। 38 দিয়ে একবারে ভাগ করে দেখি। 17,556 3 6 18 5 দিয়ে 3 5 15 4 দিয়ে যেতে পারে 4 8 32 2 হাতে 3 3 4 12 আর 3 15 2 এর পরে 5 3 2 5 নামলো 5 6 দিয়ে যাবে 6 8 48 এর 8 হাতে 4 3 6 18 আর 4 22 28 7 15 6 38 দুগুণে 76 তার মানে 462 হচ্ছে। তাহলে এটা দিয়ে এটা কাটলে 462 হয়ে যাচ্ছে। এটা মুছে ফেলি ভাগফলটা। 462 মানে একটা দিয়ে ভাগ করলে কি হয়, পরের গুলো আর করতে হবে না। তাহলে এইটা দিয়ে এই পুরোটাকে কাটলে হচ্ছে 462। তাহলে 12 দিয়ে যদি আমরা 462 কে গুণ করি তাহলে কত পাবো? 12 দুগুণে 24 এর 4 হাতে 2 6 বারং 72 আর 2 74 এর 4 হাতে 7 4 বারং 48 আর সাথে 55 নাকি? তাহলে প্রথম জন পাচ্ছে এই টাকাটা। সিমিলার ওয়েতে দ্বিতীয় জন কত পাবে? দ্বিতীয় জন পায় 17,556 গুণ দ্বিতীয় জন আনুপাতিক ভাগাহার হচ্ছে 15, নিচে হচ্ছে 38, 38 দিয়ে এটা কাটলে আমরা পেয়েছি 462। তাহলে আমাদের গুণ করলে হচ্ছে 15 দুগুণে 30 এর 0 হাতে 3 6 15 90 আর 3 93 3 হাতে 9 4 15 60 আর 9 69। তাহলে দ্বিতীয় জন পাচ্ছে 6,930 টাকা আর তৃতীয় জন পায় কত? তৃতীয় জন পাবে হচ্ছে 17,556 গুণ তার আনুপাতিক ভাগাহার হচ্ছে 11/38, 38 দিয়ে এটা কাটলে হচ্ছে 462 সমান সমান আমরা কত পাচ্ছি গুণ করলে? 11 দুগুণে 22 এর 2 হাতে 2 6 11 66 আর 2 68 8 হাতে 6 4 11 44 আর 6 50। তার মানে দেখো যে যখন কাজের নিরিখে তারা পেয়েছে, কাজের নিরিখে তারা
প্রথম জন পেয়েছে এত টাকা, আর মূলধন অনুপাতে প্রথম জন পেয়েছে এই টাকাটা। তাহলে এবার লিখছি, সুতরাং প্রথম জন মোট পায়, সুতরাং প্রথম জন মোট পায়, সে ড্রাইভারি করছিল, তার জন্য সেখান থেকে পেয়েছে সে 5016 টাকা, আর সে যে টাকাটা দিয়েছিল মূলধন সেই অনুযায়ী সে পাচ্ছে এই টাকাটা। তাহলে মোট কত হচ্ছে দেখো, 6 আর 4 10 শূন্য, হাতে 1, 5 আর 1 6, 5 0 5, 5 আর 5 10, 10,560 টাকা। এটা পেল প্রথম জন। দ্বিতীয় জন কত পাচ্ছে? একইভাবে দ্বিতীয় জন মোট পায়, দ্বিতীয় জন সে যে কন্ডাক্টরি করছিল তার জন্য পাচ্ছিল সে কত টাকা? 3 3 4 4, সে পাচ্ছিল 3 3 4 4, আর এখন সে যে টাকা দিয়েছিল তার জন্য সে পাচ্ছে 6 9 3 0। তাহলে যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 4 4 3 7, 9 3 12, 2 হাতে 1 10, অর্থাৎ সে পাচ্ছে 10,274 টাকা। আর যে 3 নম্বর ব্যক্তি সে কত পাচ্ছে? তৃতীয় জন মোট পায়, তৃতীয় জন সেও কন্ডাক্টর ছিল, তাই সে 3 3 4 4 টাকা পেয়েছিল, আর এখন সে পাচ্ছে 5,0882 টাকা। যোগ করলে হচ্ছে 4 আর 2 6, 8 আর 4 12, 2 হাতে 1 4, 5 আর 3 8, 8426 টাকা। তাহলে আমাকে প্রশ্ন করেছিল কি, আরেকবার দেখা যাক, যে এরকম ভাবে আয় করলে তাহলে কে কত টাকা পাবে নির্ণয় করি। তাহলে কে কত টাকা পাবে নির্ণয় করে ফেললাম আমরা, যে প্রথম জন পাচ্ছে কত টাকা? প্রথম জন পাচ্ছে 10,560 টাকা, প্রথম জন পাচ্ছে 10,560 টাকা, দ্বিতীয় জন পাচ্ছে 10,274 টাকা, আর তৃতীয় জন পাচ্ছে 8,426 টাকা। বোঝা গেল? এটাকে আমরা সেভ করে নিই। বুঝতে পারলে? রেসপন্স করো। স্যার হ্যাঁ। ওকে, হ্যাঁ স্যার। এবার আমরা যাব হচ্ছে নেক্সট অঙ্কটা, অর্থাৎ নাম্বার 9। খুব ভালো অঙ্ক, নাম্বার 9। যেগুলো পরীক্ষায় আসে বা টেস্ট পেপারে থাকে আমি কিন্তু সেই অঙ্কগুলোকে তোমাকে এখান থেকে করিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের নাম্বার 9। নাম্বার 9 কি বলছে দেখো, এই নাম্বার 8 পর্যন্ত আমাদের যা ছিল মোটামুটি সরল। আমরা অংশীদারি কারবার আগের দিন যখন পড়েছিলাম, একদম ফার্স্ট যে পেজটা পড়েছিলাম অংশীদারি কারবারে, সেখানে দেখেছিলাম যে অংশীদারি কারবার দু ধরনের হয়। আমরা সেখানে দেখেছিলাম একটা সরল অংশীদারি কারবার আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। এই 9 থেকে আমাদের মোটামুটি মিশ্র অংশীদারি কারবার শুরু হলো। এখানে আবার এটা লেখাটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তাই কিভাবে কি লিখছি ভালো করে দেখো। এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে, মানে যখনই মিশ্র অংশীদারি কারবারের অঙ্ক আসবে, আমি একটা রাফে একটা ছবি সবসময় এঁকে নেব, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে, আমাদের বুঝতে সুবিধা হবে, আর কিছুই না। তো এখানে আমাদের যে দুজন আছে, একজন হচ্ছে প্রদীপ বাবু, আরেকজন হচ্ছে আমিনা বিবি। তো আমরা এই রাফে এই কাজটা করে নিচ্ছি, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে, অঙ্ক আর পড়বো না। তারপরে প্রদীপ বাবু, আমিনা বিবি, এই দুজন মিলে ব্যবসাটা করছে, এই দুজন মিলে ব্যবসাটা করছে। প্রদীপ বাবু কত টাকা দিচ্ছে? প্রদীপ বাবু দিচ্ছে 24,000 টাকা, প্রদীপ বাবু দিচ্ছে 24,000 টাকা, আর আমিনা বিবি দিচ্ছে কত টাকা? না 30,000 টাকা। এবার কি বলছে ভালো করে দেখো, ব্যবসা শুরু করলো 5 মাস পর, এই জায়গাটায় লক্ষ্য রাখো, এই যে মিশ্র শুরু হয়ে গেল 5 মাস পর। প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দিল, তার মানে 5 মাস পর্যন্ত প্রদীপ বাবুর কিন্তু এই টাকাটাই ছিল। তাহলে ঠিক 5 মাস পর, তার মানে এখানে 5 মাস অতিক্রম করছে, 5 মাস পরে গিয়ে এসে
প্রদীপ বাবু 4,000 টাকা আরো দিচ্ছে, তাই এখানে প্লাস 4,000 লিখলাম। তাহলে 5 মাসের পর থেকে প্রদীপ বাবুর কত টাকা হবে? 28,000 টাকা হবে। দিয়ে বছরের শেষ মানে, তার মানে এই যে 28,000 টাকা যেটা থাকলো সেখানে সেই টাকাটা তাহলে আরো কত মাস কাটবে? আরো 7 মাস কাটবে তার ব্যবসায়। আর আমিনা বিবি সে যে টাকা দিয়েছিল সে টাকাই রেখেছিল, কোনো টাকা তোলেওনি, কোনো টাকা দেয়ওনি, তাহলে তার পুরো টাকাটাই খাচ্ছে কত মাস? 12 মাস। এই হচ্ছে ছবি। তাহলে ছবিটা দেখে কিন্তু আমরা অনায়াসেই বুঝতে পারি এটা, যে প্রদীপ বাবু বছরের প্রথমে 24,000 টাকা দিয়েছিল, 5 মাস পর সে যেহেতু এখানে প্লাস দেখছি তাই 4,000 টাকা সে আরো দিচ্ছে, তাহলে 5 মাসের পর বাকি 7 মাস তার কত টাকা খাটবে? 28,000 টাকা। আর আমিনা বিবি টোটাল এই 30,000 টাকায় খাচ্ছে 12 মাস। বলছে বছরের শেষে লাভ হচ্ছে কত? 27,716 টাকা। তো এবার প্রশ্ন হচ্ছে, এই যে তারা যে মূলধন যেটা দিল, সেই মূলধনের তো একটা আমাদের অনুপাত চাই। মূলধনের অনুপাত ছাড়া তো আমরা জিনিসটা বের করতে পারবো না। তাই আমরা এবার এই ছবিটা দেখেই কিন্তু যা লেখা লিখবো। দেখো কি লেখা হচ্ছে, এটা হচ্ছে নাম্বার 9। তাহলে লেখো বছরের প্রথমে প্রদীপ বাবু 24,000 টাকা ব্যবসায় দেয়। 5 মাস পর আরো 4,000 টাকা দিলে, তাহলে 5 মাস মানে বাকি কত মাস থাকে? বাকি 7 মাস। কি করে না, 12 থেকে 5 বিয়োগ, বাকি 7 মাস তার টাকা খাটে কত না, প্রথমে দিয়েছিল 24,000 আর তারপরে দিল 4,000 সমান সমান 28,000 টাকা। তাহলে 28,000 টাকা এখন বাকি 7 মাস তার খাটলো। এবার যে লেখাটা লিখছি সেই লেখাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই লেখাটাকে একটা মুখস্থ করে টাইপের করে নেবে। এবার লিখছি প্রদীপ বাবু বছরের শেষে যে লভ্যাংশ পায় তা বছরের প্রথম মাসে পেতে হলে, এই মিশ্রর ক্ষেত্রে এই লেখাটা আমাদেরকে লিখতে হবে। পেতে হলে, এবার কি লিখছি দেখো, পেতে হলে 1 মাস হিসেবে তার মূলধন হয়। তাহলে প্রথমত দেখো, এখানে দেখো 24,000 টাকা কত মাস ছিল? 5 মাস। তার মানে 24,000 তার সঙ্গে 5 গুণ করবে, প্লাস তারপরে তার হয়ে গেছে 28,000 টাকা, কত মাস কেটেছে? 7 মাস। তার মানে 28,000 গুণ 7, তার হচ্ছে লভ্যাংশ, মানে মূলধন হচ্ছে এত টাকা। এটা কত হচ্ছে? 4 5 20, শূন্য হাতে 2, 5 2 10 আর 2 12, 120, সঙ্গে আরো 3টে শূন্য, এইদিকে 7 8 56, 6 হাতে 5, 7 2 14 আর 5 19, আরো 3টে শূন্য, এটা যোগ করলে হচ্ছে এদিকে 3টে শূন্য, 6 0 6, 9 আর 2 11, 1 হাতে 1, 3,16,000 টাকা। একই রকম ভাবে এবার লিখবো অনুরূপে, জাস্ট অনুরূপে লিখে দিলে তাহলে এই যে কথাগুলো, এই কথাগুলো তাহলে আমাকে লিখতে হবে না। এইটা, এই লাল দিয়ে যেটা লিখেছি এটা হচ্ছে সবকটার কমন। তাহলে অনুরূপে 1 মাস হিসেবে আমিনা বিবির মূলধন হয় 5
আমিনা বিবি তো কোনো টাকা তোলেও নি, কোনো টাকা দেয়ও নি, অর্থাৎ 30,000 ইন্টু 12 এত টাকা। তাহলে কত হচ্ছে? 3 বারং 36, 1 2 3 4, 3,60,000 টাকা। তাহলে বের করছি সুতরাং তাদের মূলধনের অনুপাত হয় এর হচ্ছিল কত? 3 1 6 তিনটে শূন্য, আর এর 3 6 0, তারপরে তিনটে শূন্য, তিনটে করে শূন্য চলে গেলে এখানে থাকে 316 ইস্টু 360, 2 দিয়ে, এটা তো 4 দিয়ে যাবে, এটা কি 4 দিয়ে যাবে? 4 7 28, 4 9 36, 4 দিয়ে যাবে, 4 7 28, 4 9 36, 4 9 36, তাহলে 79:90। তাহলে কত হচ্ছে? 79:90। এইবার বছরের শেষে কত টাকা লাভ হয়েছে বলেছে দেখো, বছরের শেষে লাভ হয়েছে 27,716 টাকা। তাহলে এবার লেখো যে বছরের শেষে 27,716 টাকা লাভ হলে, প্রথমে আছে আমাদের প্রদীপ বাবু পায় 27,716 গুণ প্রদীপ বাবুর অনুপাত 79, তার আনুপাতিক ভাগাহার হচ্ছে 169। 169 তো 13 দিয়ে ভাগ করা যায়, তো এটা 13 দিয়ে তো যাবেই, তো 13 দিয়ে এটা ভাগ করলে কত হচ্ছে দেখে নাও একটুখানি। 27,716 কে যদি আমি 169 দিয়ে ভাগ করি 164 হয়। এই ভাগটা করে দেখবে 164 হয়। এটা দিয়ে এটা করলে 164, তাহলে 164 ইন্টু 79 কত হচ্ছে? 164 ইন্টু 79 যদি করো পাবে হচ্ছে 12,956 টাকা। তাহলে প্রদীপ বাবু পাচ্ছে এই টাকাটা, আর আমিনা বিবি কত পাবে? না, আমিনা বিবি পায় একই জিনিস 27,716, আমিনা বিবি অনুপাত 90, আনুপাতিক ভাগাহার এত, ইজ ইকুয়াল টু, এটা দিয়ে এটা কাটলে তো সেই আমাদের 164ই হবে। 9 দিয়ে 4 9 36, 6 হাতে 3, 6 9 54, আর 3 57, 7 হাতে 5, 9 কে 9 আর 5 14, 14,760। তাহলে প্রদীপ বাবু পাচ্ছে এত টাকা এবং আমিনা বিবি পাচ্ছে এত টাকা। এই হচ্ছে আমাদের মিশ্র আনুপাতিক ভাগাহারের অঙ্ক। বোঝা গেল? তো এই পেজটা আমরা সেভ করে নিই। বোঝা গেছে? তো আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমরা নাম্বার 10, 10 নম্বরের অঙ্কটা আমরা করব। তো নাম্বার 10 অঙ্কটা কি বলছে দেখো, এটাও মিশ্র অংশীদারি কারবারেরই অঙ্ক। এখানেও দুজন আছেন, নিয়ামত চাচা, করবী দিদি, এত টাকা সেই স্কেচটা আমরা করে নিই, তাহলে আমাদের বোধহয় বুঝতে সুবিধা হবে।
তো প্রথমেই আছে নিয়ামত চাচা, তারপরে আছে করবী দিদি। এই স্কেচটা যদি আমরা রাফে করে নিই তাহলে আমাদের কি সুবিধা হবে, অঙ্কটাকে আমাকে বারবার পড়তে হবে না, আমি এই ছবিটার দিকে তাকিয়ে লিখতে পারবো। তো নিয়ামত চাচা প্রথমে কত টাকা দিয়েছিল, প্রথমে দিয়েছিল 30,000 টাকা। করবী দিদি কত দিচ্ছে, 50,000 টাকা। তারপরে 6 মাস পর নিয়ামত চাচা আরো 40,000 টাকা দিচ্ছে। 6 মাস পরে, তাহলে 6 মাস যাচ্ছে, 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা দিচ্ছে, মানে প্লাস 40। তারপরে কত হচ্ছে তার 70,000। 6 মাস গেলে 1 বছর মানে কত হবে, আরো 6 মাস থাকবে, তাহলে আরো 6 মাস পর তার কিছু একটা হবে। আচ্ছা করবী দিদি কি বলছে, কিন্তু করবী দিদি বলছে ওই 6 মাস পরেই করবী দিদি কি করছে, 10,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে করবী দিদি এইখানে 10,000 টাকা তুলে নিচ্ছে, এখানে লাল দিয়ে লিখলাম -10,000, কেননা 10,000 টাকা সে তুলে নিয়েছে। তাহলে তার ছিল 50,000 টাকা, 10,000 টাকা তুলে নিল, তাহলে তার থাকবে কত টাকা, 40,000 টাকা। এই টাকাটা খাচ্ছে বাকি 6 মাস, দুটো একই সময়, তাই মাঝখানে লিখে দিলাম 6 মাস। তাহলে দেখো ছবি অনুযায়ী আমাদের কি হওয়া উচিত, 30,000 গুণ 6, 70,000 গুণ 6, তাহলে এর মূলধন হওয়া উচিত 30,000 গুণ 6 প্লাস 70,000 গুণ 6, আর করবী দিদির হচ্ছে 50,000 গুণ 6, এর কত হবে না, এর হবে হচ্ছে 50,000 গুণ 6 প্লাস 40,000 গুণ 6। এইগুলো আমাকে বের করতে হবে। এবার এই লেখাটা আমরা এখান থেকে লিখছি ওই ছবিটা দেখে। তো চলে এসো নাম্বার 10। কি বলছে, যে বছরের প্রথমে নিয়ামত চাচা $30,000 টাকা দেয়। 6 মাস পর আরো 40,000 টাকা, আরো 40,000 টাকা, আরো 40,000 টাকা দিলে বাকি 6 মাস তার মূলধন হয় 30,000 ছিল, আরো 40,000 টাকা দিল, সমান সমান তার হচ্ছে 70,000 টাকা। তাহলে এবার লেখো সেই কথাটা, একই ল্যাঙ্গুয়েজ। বছরের শেষে নিয়ামত চাচা যে লভ্যাংশ পায় তা বছরের প্রথম মাসে পেতে হলে, এবার ওই একই কথা, 1 মাস হিসাবে
তার মূলধন হয় কত? না তো ছবির দিকে তাকাও। 30,000 গুণ 6, 30,000 গুণ 6 প্লাস তারপরে কত হয়েছে তার বাকি 6 মাসের জন্য 70,000 তার সঙ্গে 6, তাহলে 70,000 গুণ 6 এত টাকা। এটা কত হচ্ছে বলো? 6 কমন যদি চলে যায় 30,000 70,000 1 লাখ মানে 6 লক্ষ টাকা। দেখো এইটা হবে। তাহলে একই রকম ভাবে দেখো অনুরূপে মানে এই লাল লেখাটা লিখতে হবে না আমাদের। অনুরূপে 1 মাস হিসাবে আমিনা বিবি না করবী দিদি 1 মাস হিসাবে করবী দিদির মূলধন হয়। করবী দিদি প্রথমে কত টাকা দিয়েছিল? প্রথমে দিয়েছিল 50,000 টাকা, সেটা 6 মাস, তারপরে 10,000 টাকা তুলে নিয়েছে। দেখো এখানে দেখো ছবিতেই দেখতে পাবে। তারপরে 10,000 টাকা তুলে নিল, তার 40,000 টাকা থাকলো। এই 40,000 টাকা খাটছে 6 মাস, মানে প্লাস 40,000 গুণ 6, দুটো থেকে 6 চলে গেলে 50 আর 40 90, 6 9 54, মানে 5,40,000 টাকা। তাহলে এটা হচ্ছে তার নিয়ামত চাচার মূলধন। তাহলে তাদের মূলধন অনুপাত বার করে নি। সুতরাং মূলধনের অনুপাত কত হবে? না এদিকে 6 লক্ষ আর এদিকে 5,40,000, 4টে করে শূন্য যদি চলে যায়, এখানে 60, এখানে 54, 6 10 এ 60, 6 9 54। ঠিক আছে। এবার তাহলে আমাদের কি বলেছে? বছর শেষে কত টাকা লাভ হচ্ছে? 19,000 টাকা। তো এবার লেখো যে বছরের শেষে 19,000 টাকা লাভ হলে প্রথমে ছিল হচ্ছে নিয়ামত চাচা। তাহলে নিয়ামত চাচা পায় 19,000 গুণ অনুপাতটা কত বার করেছি আমরা? 10:9, মানে 10/19, 10/19, 19 দিয়ে এটা কাটলে হচ্ছে 1000, দ্যাট ইজ 10,000 টাকা। আর করবী দিদি পাচ্ছে কত টাকা? করবী দিদি পায় এখানেও একই ব্যাপার, 19,000 গুণ 9/19 টাকা। 19 দিয়ে কাটলে হচ্ছে 1000 সমান সমান 9,000 টাকা। তাহলে আমাকে এটাই প্রশ্ন করেছিল যে কে কত টাকা পাবে। তাহলে কে কত টাকা লাভ পাবে হিসাব করি। তাহলে হিসাব করলাম এটাই যে নিয়ামত চাচা পাচ্ছে 10,000 টাকা আর করবী দিদি পাচ্ছে 9,000 টাকা। বোঝা গেল? তো আমরা
11 থেকে 15 পর্যন্ত আমরা তোমার বাড়ির কাজ রাখলাম, পরে করব আমরা এই মুহূর্তে করছি 16 গুলো। তো আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমরা 16 অঙ্কগুলো এমসিকিউ যেগুলো আছে সেগুলোকে একটু দেখে নিই কি হচ্ছে না হচ্ছে। তো 16 অঙ্কগুলো কি বলেছে দেখো। এমসিকিউ কোশ্চেন বলছে কোন যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন এত টাকা এত টাকা এত টাকা, লভ্যাংশ অনুপাত কত হবে? আমরা কি জানি? আমরা তো এটাই জানি যে মূলধনের অনুপাত যেটা হয় সেটাই লভ্যাংশের অনুপাত হয়। তাহলে 16 এর একেরটা যদি দেখি তাহলে মূলধন গুলো কত কত দিয়েছে, 200, 150 আর 250। তো অনুপাত করো 200, 150 আর হচ্ছে কি 250। তো যদি 0 0 চলে যায় 20, 15, 25, 5 দিয়ে 4, 5 দিয়ে 3, 5 দিয়ে 5, তাহলে 4:3:5। দেখো কোথাও আছে নাকি অপশনে 4:3:5? তাহলে অপশন হচ্ছে বি। বোঝা গেল নিশ্চয়ই। 16 দুয়েরটা যদি তাকাও, দুয়েরটা কি বলছে? শুভেন্দু আর নৌশাদ এত টাকা দিয়ে ব্যবসা শুরু করে 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়েছে। শুভেন্দুর ক্ষতি কত? তাই সেখানে আমরা যদি আগে অনুপাতটা, তাদের মূলধন অনুপাতটা যদি বার করে নিই, কারণ মূলধনের অনুপাত দিয়ে যেমন লাভটাও বের হয় তেমনি মূলধনের অনুপাত থেকে ক্ষতিটাও বের হবে। তাহলে 5 দিয়ে কাটলে 3:2। তাহলে 3:2 কার ক্ষতি চেয়েছে? আমার শুভেন্দু। শুভেন্দু কে আছে? আগে আছে। তাহলে শুভেন্দুর ক্ষতি কত হওয়া উচিত? শুভেন্দুর ক্ষতি 75 গুণ 3/5 টাকা, 5 15 75, 3 15 45 টাকা। দেখো কোথাও আছে নাকি অপশনে 45 টাকা? এর উত্তর হচ্ছে ফতেমা, শ্রেয়া, স্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। মোট 6000 টাকা দিয়েছে। কে কত টাকা দিয়েছে আমরা কিন্তু জানি না এখানে, কিন্তু তিনজনে মিলে মোট 6000 টাকা দিচ্ছে। 1 বছর পরে ফতেমা, শ্রেয়া আর স্মিতা যথাক্রমে এত টাকা লাভ পেয়েছে। তাহলে তাদের লাভ যেটা পেয়েছে তার লাভের অনুপাতটা বার করে নিই, কারণ লাভের অনুপাতটাই তো মূলধনের অনুপাত। তার লাভের অনুপাত কত হচ্ছে? ফতেমা 50, শ্রেয়া 100, স্মিতা 150। তাহলে 50 দিয়ে গেলে 50 একে 50, 50 দুগুণে 100, 3 1:2:3। তাহলে স্মিতা কে আছে আমাদের? স্মিতা তো সবার লাস্টে। তাহলে স্মিতা মোট ব্যবসায় তো 6000 টাকা নিয়োজিত হয়েছে। তাহলে 6000 টাকা, মোট টাকা হচ্ছে 6000। তাহলে স্মিতা নিয়োজিত করে 6000 গুণ, স্মিতা হচ্ছে 3/6 এত টাকা, 6 দিয়ে এটা হচ্ছে 1000 সমান সমান 3000 টাকা। দেখো কোথাও আছে নাকি? নাম্বার সি অপশন। নাম্বার 4 খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 4 খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গায় পাবে কোশ্চেন ব্যাংকে, এই জায়গায় ওই জায়গায় তা জায়গায়। তো নাম্বার 4 কি বলছে দেখো। 1 নম্বরেরই দেয়, অমল বিমল একটা ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য আর বিমল কিছু টাকা 6 মাসের জন্য। তো এখানে আমরা ধরে নিই যে ধরি বিমল x টাকা দেয়। তাহলে বিমল যদি x টাকা দেয় তাহলে বিমল কিছু টাকা কত মাসের জন্য? 6 মাসের জন্য। আর অমল কত মাসের জন্য? 9 মাসের জন্য। আর ব্যবসায় মোট লাভ হয়েছে কত টাকা? 69 টাকা। আর বিমল পাচ্ছে কত টাকা? 46 টাকা। লিখি ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা আর বিমল কত টাকা পেয়েছে? বিমল পায় 46 টাকা। তাহলে বিমল যদি 46 টাকা পায় তাহলে অমল পাবে কত?
তো 69 থেকে 46 বাদ 23 টাকা। তাহলে সুতরাং অমল ও বিমলের লভ্যাংশের অনুপাত অমল ও বিমলের লভ্যাংশের অনুপাত 23:46, কাটাকাটি করলে হচ্ছে 1:2। এই হচ্ছে অমল আর বিমলের লভ্যাংশ অনুপাত। বেশ, তাহলে এবার অমল কত দিয়েছে? 500 গুণ 9। তার মানে সুতরাং এই 500 সঙ্গে 9 গুণ করব, ইস্টু x টাকা ধরেছিলাম বিমল, এবং সে খাটিয়েছে 6 মাস। এই যে অনুপাত যেটা হবে সেটা 1:2 সঙ্গে সমান হবে। 5 9 4500 বাই 6x is equal to 1/2। 2 দিয়ে এটা হচ্ছে 3, 3 15 45। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি x equal to 1500 টাকা। তাহলে আমাদের প্রশ্ন কি করেছিল? যে ও কত টাকা দিয়েছিল বিমল। তাহলে আমরা পেলাম 1500 টাকা। তাহলে অপশন হচ্ছে বোঝা গেল নিশ্চয়ই? না বুঝতে পারলে বলো। স্যার ফের একবার বলুন লাস্ট অঙ্কটা। এখানে অঙ্কটা কি বলছে? অঙ্কটা বলছে হচ্ছে এটাই যে আমাদের দুজন আছে, একজন অমল, একজন বিমল। অমল 500 টাকা সে 9 মাসের জন্য খাটিয়েছে, আর বিমল কিছু টাকা। এই কিছু টাকাটাকে আমরা কত ধরে নিয়েছি? x টাকা ধরে নিয়েছি কিছু টাকাটা, এবং সেটা খাটছে ক মাসের জন্য? 6 মাসের জন্য। তা আমরা যে এতক্ষণ ধরে অঙ্ক করে এলাম, আমরা জানলাম যে যে টাকাটা যে মাস, মানে 1 মাস হিসেবে অমলের মূলধন কত হবে? 500 গুণ 9। 1 মাস হিসেবে বিমলের মূলধন কত হবে? x গুণ 6। তাহলে অমলের হচ্ছে এটা, বিমলের হচ্ছে এটা। এবার অমল লাভ পেয়েছে কত? অমল লাভ পেয়েছে, বিমল লাভ পেয়েছে 46 টাকা, বিমল পেয়েছে লাভের 46 টাকা, মোট লাভ হয়েছে 69 টাকা। তাহলে বাকি টাকাটা তো অমল পাবে। তাহলে 69 46 বাদ দিলে 23 টাকা হয়। তাহলে অমল আর বিমলের লভ্যাংশ অনুপাত বের করেন। লভ্যাংশের অনুপাত যেটা হয় সেটাই তো মূলধনের অনুপাত হয়। তাহলে তাদের মূলধনের অনুপাত হচ্ছে এটা ইস্টু এটা, লভ্যাংশের অনুপাত হচ্ছে 1:2, সমান করে দিলাম। সেখান থেকে x এর যেটা মান বেরোলো সেটাই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, 16 এর গুলো আমরা করলাম। 16 5 আর একটা আছে, এই 16 5-এরটা তোমরা একই রকম দেখবে এখানে। তাই 16 এর 5 আমি হোমওয়ার্কের জন্য ছেড়ে দিলাম। ঠিক আছে, তোমরা বাড়িতে করবে, করে দেখবে কি হচ্ছে না হচ্ছে। তো আমরা এবার একটা উপপাদ্য করব স্পর্শক সংক্রান্ত, উপপাদ্য 41। আমরা একটা স্পর্শক সংক্রান্ত উপপাদ্য করব, উপপাদ্য 41। তো উপপাদ্যটা কি বলছে একটু স্টেটমেন্টটা লিখে নিই আমরা। বলছে প্রমাণ করো উপপাদ্য হচ্ছে আমাদের 41। বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে
তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক সরল রেখাংশ দুটির সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই জিনিসটাকে আমাদের কি করতে হবে না প্রমাণ করতে হবে। প্রমাণ কর। তো প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে একটা বৃত্ত আমাদের লাগবে। ধরে যাক এই হচ্ছে সেই বৃত্ত এবং বৃত্তের বাইরে একটা বিন্দু আছে। সেই বিন্দু থেকে আমরা দুটো স্পর্শক অঙ্কন করতে পারি। ধরে যাক এই হচ্ছে একটা স্পর্শক এবং এই হচ্ছে আরেকটা স্পর্শক। এই হচ্ছে আমার দুটো স্পর্শক। তো যে কোনো বৃত্ত তার পরিচিত হয় তার কেন্দ্র দিয়ে। তো ধরে যাক এখানে হচ্ছে আমাদের সেই ও কেন্দ্রীয় বৃত্ত। পি হচ্ছে বৃত্তের বাইরে একটা বিন্দু। পি এ হচ্ছে একটি স্পর্শক যেটা বৃত্তকে এ বিন্দুতে স্পর্শ করেছে এবং পিবি হচ্ছে আরেকটা স্পর্শক যেটা বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে। তো আমরা লিখছি প্রমাণ। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে দুটি স্পর্শক পি এ ও পিবি বৃত্তকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। ঠিক আছে, এবার কি করছি দেখো, বাকিগুলোর জন্য প্রথম কথা ও এ, ও বি এবং ও পি এই তিনটেকে যোগ করা হলো। এখানেই কিন্তু এটা অঙ্কনে লিখে ফেলে ভুল করে, তা নয়, করে। তারপরে লিখছি ও এ, ও বি এবং ও পি যুক্ত করায় পি এ ও পিবি, অর্থাৎ পি এ বলতে এই সরলরেখাটা, পিবি বলতে এই সরলরেখাটা। পি এ কোন কোণটা উৎপন্ন করছে? এইটা। পি ও পিবি সরল রেখাংশ দুটি কেন্দ্রে পি ও এ ও পি ও বি কোণ উৎপন্ন করে। প্রমাণ কি করতে হবে আমাদের? প্রমাণ করতে হবে ফার্স্ট অফ অল নাম্বার 1 পি এর সঙ্গে পিবি সমান, আর 2 নাম্বার 2 অ্যাঙ্গেল পিও এর সঙ্গে অ্যাঙ্গেল পিওবি এইটা সমান। এই কোণের সঙ্গে এই কোণ সমান আর এইটার সঙ্গে এইটা সমান প্রমাণ করতে হবে। তো খুবই সোজা, চলে আসি আমরা প্রমাণে।
প্রমাণ দেখো, দেখো লক্ষ্য করে PA আর PB দুটো স্পর্শক, আর OA আর OB স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে PA ও PB স্পর্শক এবং OA ও OB স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তার মানে কি বলতে পারি, আগের উপপাদ্য পড়ে এসেছি, তার মানে O এর সঙ্গে PA লম্ব আর OB এর সঙ্গে PB লম্ব, মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এবার চলে এসো এই দুটো ত্রিভুজের দিকে, এই দুটো ত্রিভুজের দিকে জাস্ট তাকাও, এই ত্রিভুজটা, এই নীল ত্রিভুজটা, আর ধরো বেরিয়ে যাবে, আর এই হলুদ ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজে চলে এসো। চলে এসো ত্রিভুজ PAO ও ত্রিভুজ PBO এর প্রথম কথা থাকে, এটা সমকোণ, এই যে দুটো সমকোণ একটু আগে লম্ব দেখিয়ে এসেছে, মানে সমকোণ হচ্ছে, লিখে ফেলো কোণ PAO সমান সমান কোণ PBO। কেন সমান এরা, ব্র্যাকেটে লিখে দাও প্রত্যেকে এক সমকোণ, তাই তাদেরকে সমান লিখলাম। নাম্বার 2 কি লিখতে পারি, O এর সঙ্গে OB সমান, ও এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, OB টাও তো সেই একই বৃত্তের ব্যাসার্ধ, লিখে দাও পাশে একই বৃত্তের ব্যাসার্ধ। আর দেখো এই যে OP যে রেখাটি আছে, এই যে OP যে রেখাটা আছে, এই OP রেখাটা আমাদের কি ওই ওপরের ত্রিভুজটা তৈরি করতেও লাগবে, নিচেরটা ত্রিভুজ তৈরি করতেও লাগবে, OPটা আমার দুটো ত্রিভুজ তৈরি করতেই লাগছে। তাহলে সেটা লেখো, নাম্বার 3 OP সাধারণ বাহু। তাহলে একটা দুটো ত্রিভুজ পেলাম, দুটো ত্রিভুজের একটা করে কোণ আর দুটো করে বাহু সমান পেলাম। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং ত্রিভুজ PAO সর্বসম ত্রিভুজ PBO, এই হলুদ আর নীল ত্রিভুজটা সর্বসম, সর্বসম মানে হচ্ছে আমি একটা ত্রিভুজের উপর আরেকটাকে অনায়াসেই বসিয়ে দিতে পারবো। তো যখনই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে তো আমরা বলতেই পারি, তাহলে সুতরাং এই PAO ত্রিভুজের PA বাহুর সঙ্গে PBO ত্রিভুজের PB বাহু সমান। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রমাণ, যেটা ছিল প্রমাণ করতে দিয়েছিল এইটা। আর নাম্বার 2, এই ত্রিভুজের POA কোণের সঙ্গে এই ত্রিভুজের POB কোণ সমান, 2 নম্বর প্রমাণিত হয়ে গেল। বোঝা গেল? তো এটাকে আমরা সেভ করে নিই। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে।